আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম থেকে একটা অঙ্ক করব। এই অধ্যায়ের অঙ্কগুলো একটা বৈশিষ্ট্য হলো, যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আগে করে আসছেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো মোটামুটি যারা কমার্সে থেকে আসছেন তারা 9 থেকে করতেছেন, আর যারা অনার্সে আসছেন ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং পড়তেছেন, প্রতি ইয়ারে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছিল। কোনো ইয়ার এমন নাই, বাদ যায় নাই যে এই ইয়ারে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছিল না। তাই এই অধ্যায়টা খুব অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আমরা জানি বইটা অনেক কঠিন, সেই তুলনায় আপনার এই চ্যাপ্টার থেকে নাম্বার পাওয়া অনেক সহজ, 10 নাম্বার অনেক ইজিলি পাওয়া যায়। আমরা যে অঙ্কটা করবো লেকচার শিটে 1 নাম্বার অথবা NU 2013। যাদের কাছে লেকচার শিট নাই তারা NU 2013 সালের অঙ্কটা করলে বের করেন, সেটা থেকে করাচ্ছি। দেখতে শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারবেন, অথবা সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে। অঙ্কে চলে যাচ্ছি আমরা। আর প্রাইভেট গ্রুপে এটার নিয়মের শিটও দেওয়া আছে, দেওয়া আছে, কি বলেন লেকচার শিটটাও দেওয়া আছে, 2 গ্রুপেই দেওয়া আছে, পাবলিক এবং প্রাইভেট। আর প্রাইভেট গ্রুপে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য একটা ভালো খবর হলো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর 20টা ক্লাসের ভিডিও আপলোড করা আছে সুন্দর করে। যদি আপনি চান তাহলে ওই 20টা ক্লাস, মানে 2 মাসের ক্লাস, 2 মাস ফ্রি, টাকা ছাড়া 2 মাসের ক্লাস ফ্রিতে বসে বসে দেখে নিতে পারেন। পরে যদি নাও চান সমস্যা নেই, আমি এইসব চ্যাপ্টার শেষ হলে আবার সেই চ্যাপ্টার ধরব। আচ্ছা, এখন অঙ্কে চলে যাচ্ছি। ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31 December 2012 given below, prepare the revenue account, net revenue account, capital account and general balance sheet of Kumilla Electronic Company। বলেছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে একটা কুমিল্লা ইলেকট্রিক কোম্পানির 4টা হিসাব দেখাইতে বলছে। রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। আমরা এইটা করার জন্য 2টা ফরম্যাটে অঙ্ক করা যায়। একটা হলো আধুনিক ফরম্যাট, মানে এই যে এরকম এইভাবে এদিকে ডিটেলস, এদিকে টাকা লিখে করা যায়। আরেকটা আছে হলো আপনার পিজি সিস্টেম, টি ফরম্যাট। জায়গা যেহেতু কম, আমরা টি ফরম্যাটে করবো, এবং টি ফরম্যাটে করলে কি হয়, অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের 4টা অঙ্ক করতে বলছে, 4টার জন্য 4টা ঘর করে ফেলতেছি টি ফরম্যাটের। বোর্ডটা আমার ছোট, যার ফলে জায়গা অনেক কম। এটা রেভিনিউ অ্যাকাউন্টের জন্য করতেছি। এগুলো ডেবিট, ক্রেডিট। আর এখানে পার্টিকুলার বা অ্যাকাউন্ট টাইটেল, টাকা, অ্যাকাউন্ট টাইটেল বা পার্টিকুলার টাকা বা ডিটেলস লিখলে হবে। রেভিনিউ অ্যাকাউন্ট উপরে কিন্তু প্রতিষ্ঠানের নাম এবং তারিখ এগুলো দিয়ে দিবেন। এরপরে আমরা নেট রেভিনিউ অ্যাকাউন্টের জন্য এখানে একটা ঘর করতেছি, সেম ঘর। 4টা করতে বলছেন, 4টা ঘরই করে ফেলবো। নেট রেভিনিউ অ্যাকাউন্ট
যাচ্ছে না, এটি থেকে দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ এখন মনে দেখা যাচ্ছে, দাঁড়ান ল্যাপটপ ঘুরাই দিতেছি। আমার মোবাইল জুমের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এখন ল্যাপটপ দিয়ে ক্লাস নিতে হয়। ল্যাপটপ দিয়ে ক্লাস নিলে হয় কি ওই ক্যামেরা ইয়েটা কম হয়। অ্যাকাউন্ট টাইটেল টাকা, অ্যাকাউন্ট টাইটেল টাকা, চারটা করতে বলছে। আরেকটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে, আরেকটা হলো ব্যালেন্স শিট করতে বলছে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকটা সাধারণ না, আগের মতো না। ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর বেশি হবে, 8টা ঘর হবে। কয়টা ঘর হচ্ছে? 8টা। আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিব। এটা ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই, উপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রশ্ন কি চাইছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট চাইছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট এরকমই হবে। করে ফেললাম। ব্যালেন্স শিটের ক্ষেত্রে কিন্তু আমাদের লাইবিলিটি, টাকা, অ্যাসেটস, টাকা। অঙ্ক শুরু করে দিলাম। ফার্স্টে লিখছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অর্থ হলো আপনার মূলধন ক্রেডিট পাশে দেওয়া আছে। এটা আমি কি করব, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে আসবো। মূলধনটা ক্যাপিটাল অ্যাকাউন্টের এটা হলো এক্সপেন্ডিচার, এটা হলো রিসিভ। এক্সপেন্ডিচার রিসিভ এই পাশে আসবে। আমি এগুলো সব ডিটেলস বলে দিব। এখানে আসবে ক্যাপিটাল বা মূলধন জাতীয় জিনিসপত্র, ঋণ এবং মূলধন এখানে আসবে। এটা হলো ওপেনিং ব্যালেন্স, তারপর হলো ডিউরিং দ্য ইয়ার, আর এন্ডিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স, ডিউরিং দ্য ইয়ার, এন্ডিং ব্যালেন্স। এখন অর্ডিনারি শেয়ার মূলধন বা ঋণ, এই দুইটা আইটেম এখানে আসবে। অর্ডিনারি শেয়ার এবং ঋণ এটা এখানে আসবে। বছরের প্রথমে ছিল 1,20,000, প্রশ্নে দেওয়া আছে 1,20,000, এটা লিখবো আমরা। পরে যাচ্ছি ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো আনতেছি। ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো যে কোনো একটা জায়গায় যাবে, এইগুলোর মাঝে যে কোনো একটা জায়গায় যাবে। ক্রেডিট পাশেরগুলা এখানে, নাহলে এখানে, নাহলে এখানে, নাহলে এখানে যাবে। আর ডেবিট পাশের ট্রায়াল ব্যালেন্স ক্রেডিট ডেবিট আলাদা করেছে। ডেবিট পাশের জিনিসগুলো হয়তো এই পাশে নাহলে এই পাশে যাবে। যেহেতু অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট দিকে দেওয়া আছে, আমরা কিনে আসলাম রিসিপ্ট পাশের এখানে নিয়ে আসলাম। পরে বলছে 5% ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার 30,000 টাকা ক্রেডিট পাশে দেওয়া আছে, ক্রেডিট পাশে আনলাম। ডেবিট ক্রেডিট লিখে দিলেও সমস্যা নেই, ডেবিট ক্রেডিট। কিন্তু ব্যালেন্স শিটে আমরা ডেবিট ক্রেডিট লিখতে পারি না, এটা আমরা তো ছোটো ক্লাস থেকে জানি। এরপর আছে ল্যান্ড জমি। ল্যান্ড কিনতে আমার টাকা লাগছে, যে এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে চলে আসবে ল্যান্ড। বছরের পর প্রথমে আমার 60,000 টাকার ল্যান্ড ছিল, তার লিখেছে 31/12/2011। আমরা কিন্তু 12 সালের অঙ্ক করতেছি। এই অঙ্কটা কত সালে করতেছি? প্রশ্ন দেওয়া আছে 2012 সালে। তো বছরের প্রথমে ছিল 60,000। পরে দেখেন এটা ডেবিট পাশে আনছি, কেন আনছি? আইটেমটাও ডেবিট ছিল। এরপর আছে ল্যান্ড 2012 সালে ল্যান্ড আরও কেনা হয়েছে 1500। তাহলে টোটাল হয়ে গেল, এটা টোটাল লেখেন তাহলে আর সহজ হবে। টোটাল হলো 61,500 টাকা। টোটাল হলো 61,500। ঘরটা ছোট হয়েছে। এরপর মেশিনটাও সেম ল্যান্ডের মতো করতেছি।
মেশিনে দেওয়া আছে হলো 70,000 প্রথমে, পরে লিখছে ডিউরিং দ্য ইয়ার বলতেছে 2012-তে 9,200, দুইটা যোগ করলে আসে 79,200 টাকা। মেশিনটাও বুঝে ফেললাম আমরা। মাইন মানে মাইন্স খনি 30,000 টাকা, তো লিখবো মাইন। যত ফিক্সড অ্যাসেট আছে এই পাশে আনবো, আর ফিক্সড বা লং টার্ম ডেপ্থ দীর্ঘমেয়াদী ঋণ যা আছে মূলধন আছে এই পাশ দিয়ে আনবো, এটাই অঙ্কের নিয়ম। মাইন বলতেছে হলো 5,000, প্রথমে আসছিল মাইন 30,000 টাকা, এই বছর আরও বাড়াইছি, পরে লেখছে মাইন আপ টু মাইন ডিউরিং 5,000 আর কি, এই বছর আর বাড়ছে 5,000, মোটমাট 35,000 টাকা মাইন আছে। হয়ে গেল। এই পর্যন্ত আর কোনো স্থায়ী সম্পদ নাই নিচে, যদি না থাকে তাহলে আমাদের কি করণীয়? আর দীর্ঘমেয়াদী দায়ও নাই, তাহলে যোগফল টাইনে ফেলতেছি। এদিক দিয়ে সম্পদ, টোটাল সম্পদের যোগফলগুলো আমি নামাবো। এটার যোগফল আসতেছে 1,60,000 টাকা। টোটাল এক্সপেন্ডিচার নামে আসতেছে, টোটাল এক্সপেন্ডিচার এই নিয়ে আসতেছে 15,700 টাকা। এই দুটা যোগ করলে আসতেছে 1,75,700 টাকা। আরও যদি থাকতো আরও আনতাম, আমাদের পড়া হয়ে গেছে নাই আর, এই জন্য এটা করে ফেলতেছি। এদিক দিয়ে টোটাল রিসিপ্ট, টোটাল রিসিপ্ট হলো আপনার 1,50,000, ফার্স্টে ছিল সারা বছর আর বাড়ে নাই, এখানে 1,50,000 টাকা ক্লোজ। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা শিখে ফেললাম। স্থায়ী সম্পদগুলো এই পাশে আসবে, যদি বাড়ে তাহলে এখানে লিখব, যোগফল এখানে লিখব। দীর্ঘমেয়াদী দায়গুলো এখানে লিখব, বছরে যদি আরও বাড়ে এখানে লিখব, যোগফল এখানে লিখব। এখন এই ব্যালেন্সগুলো কি করব? যদি কমে তাহলে কি মাইনাস হবে? কমে না কখনো সম্পদ, ডিপ্রিসিয়েশন হইতে পারে। ডিপ্রিসিয়েশন হলে এগুলা বাদ দিব, ও ব্যালেন্স শিটে যায়। আচ্ছা, বা ডিপ্রিসিয়েশন ফান্ড আর একটা থাকবে, কমবে না, বিক্রি করে দিলে তো লিখে দিবে, তারপর কমলে যে এখানে মাইনাস লিখে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখে দিব। কিন্তু সাধারণত এখানে কমার এরকম অঙ্ক আমাদের বইতে নাই। কমলে এখানে কি দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। এরপর আমাদের এই যে টাকাগুলা, মূলধন কত? 1.5 লক্ষ টাকা। দায় পাশে চলে আসবে, টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকা না, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট টাকা লিখে দিব। টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকা আমি লিখে দিতেছি কত? 1.5 লক্ষ টাকা। এই ঘরটাতে একটু ছোটো হয়ে গেছে ঘরটা, একটু বড় করে দিই। 1.5 লক্ষ টাকা। টোটাল অ্যাসেটের জায়গায় যে রিসিপ্ট, টোটাল যে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো, মূলধন জাতীয় ব্যয় হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1,75,700 এই জায়গায় হবে। 1,75,700 স্থায়ী সম্পদ হিসেবে লিখতে হবে। এই জায়গায় লিখছি আমরা। এটার ব্যালেন্সটা সম্পদ পাশে, ব্যালেন্সটা সম্পদ পাশে যাবে, দায় পাশের ব্যালেন্সটা দায় পাশে আসবে। এই চ্যাপ্টারটা অনেক সহজে 10 নম্বর পাওয়া যায়। তাহলে এটা আমাদের শেষ। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। আবার প্রশ্নে আমাদের বলতেছে এরপরে সানরে ক্রেডিটর্স অর্থ কি? পাওনাদার আছে 600 টাকা। পাওনাদার তো লাইবিলিটি এখানে আসবে। সানরে অ্যাকাউন্টস পেবল লিখে দিই, হ্যাঁ, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সানরে ক্রেডিটর্স মানে অ্যাকাউন্টস পেবল 600 টাকা। ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অবচয় কিন্তু আমরা সারা জীবন করে আসছি। এই স্থায়ী সম্পদ থেকে অবচয়ের ফান্ডটা যখন বাদ দিয়ে দিই তখন এইভাবে দেখায় আর কি। ব্যালেন্স শিটে কী করি? স্থায়ী সম্পদ থেকে ব্যালেন্স শিটে ডিপ্রিসিয়েশন ফান্ড বাদ দিয়ে দিই, কিন্তু এখানে ডিপ্রিসিয়েশন ফান্ড বাদ দেওয়া যাবে না।
দায় পাশে লিখবেন ডিপ্রিসিয়েশন ফান্ড। ডিপ্রিসিয়েশন ফান্ড আছে 24,400 টাকা। এখানে দুই জাতের অঙ্ক আছে, একটা হলো ইলেকট্রিক কোম্পানি আর একটা রেলওয়ে কোম্পানি। গত বছর যদি রেলওয়ে চলে আসে, এই বছর ইলেকট্রিক আসার সম্ভাবনা থাকে। তারপরে আমাদের ডিপ্রিসিয়েশন, এরপরে সানরে ডেপ্টর্স, বিবিধ দেনাদার। দেনাদার তো সম্পদ, এই পাশে লিখতে হবে সানরে ডেপ্টর্স। টাকা দেয়া আছে হলো 4,000 টাকা। গত বছর আমার শীট থেকে হুবহু কমন আসছিল, এখান থেকে যে অঙ্কটা আসছে আর কি, শীটের সাথে খুঁজে দেখবেন আসছে। গত বছর অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের পরীক্ষার 3 দিন আগে 15টা অঙ্ক দিয়েছিলাম, এখান থেকে মানে 3-4টা আসছিল শর্ট সাজেশন যেটা আর কি, আর লেকচার শীট থেকে সবগুলোই ছিল। এখন এরপরে আমাদের ক্যাশ ইন হ্যান্ড, এটাও সম্পদ, 2600 টাকা ক্যাশ, 2600 টাকা সম্পদ। তারপর হলো কস্ট অফ, এই যে এখন খরচগুলো চলে আসছে, কস্ট, কস্ট মানে খরচ। কস্ট অফ লিখছে জেনারেশন অফ ইলেকট্রিসিটি। আমাদের বিদ্যুৎ বানাতে খরচ হয়েছে 3,000 টাকা। আমাদের খরচগুলা কোথায় আনবো? এখানে আনবো। সকল প্রকার খরচ এখানে আনবো, সকল প্রকার আয় এখানে আনবো। কস্ট অফ জেনারেশন ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বানাতে 3,000 টাকা লাগছে। আপনারা এখানে সম্পূর্ণ লিখবেন, প্রশ্নে যা লেখা আছে। আমার এখানে জায়গা নেই, এই জন্য ছোটো করে লিখতেছি, বোর্ডের জায়গায় কম যে। এরপর কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎগুলো যে মানুষের বাসায় বাসায় পৌঁছায় দিছি, সেটার জন্য যে খরচ হয়েছে সেটা আমার এখানে লিখতে হবে। কস্ট অফ ডিস্ট্রিবিউশনে আছে হলো 500 টাকা। এরপরে দেওয়া আছে রেটস অ্যান্ড ট্যাক্স, ভাড়া এবং কর, এটা তো খরচ, 500 টাকা। এরপরে ম্যানেজমেন্ট এক্সপেন্স, পরিচালকদের ব্যবস্থাপনা খরচ, ম্যানেজমেন্ট এক্সপেন্স আছে 1200 টাকা। এরপর ডিপ্রিসিয়েশন, অবচয় খরচ, ডিপ্রিসিয়েশন আছে হলো 2,000 টাকা। এরপর আমরা দেখতেছি ডিপ্রিসিয়েশন সেলস অফ কারেন্ট, বিদ্যুৎ বেচছি, আয় 13,500। যারা দুর্বল স্টুডেন্ট তাদের বোঝার উপায় কি জানেন? দেখেন, ডেবিট পাশেরগুলো ডেবিট পাশে লিখতেছি, ক্রেডিট পাশেরগুলো ক্রেডিট পাশে লিখতেছি। ডেবিটটা কখনো ক্রেডিটে আসে না, ক্রেডিটটা কখনো ডেবিটে আসে না। এরপর রেন্ট অফ মিটার, আমাদের যে মিটারগুলো আছে সেইগুলোর ভাড়া পাইতেছি আমরা 1,000 টাকা। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এইখানে একটা বিষয় আছে, ঋণের সুদ পরিচালন খরচ না, অপরিচালন খরচ। এই জন্য এটা কোথায় দেখাতে হবে? নেট রেভিনিউ অ্যাকাউন্টে দেখাতে হবে, অর্থাৎ এখানে আসবে ইন্টারেস্ট কত টাকা দেওয়া আছে প্রশ্নে? ইন্টারেস্ট দেওয়া আছে 1,000 টাকা। কিন্তু আমাকে একটা খেয়াল রাখতে হবে, ইন্টারেস্টের বিষয় যখনই আসবে সেই সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। ইন্টারেস্ট আছে 3,000 টাকা। খেয়াল রাখতে হবে কি, ডিবেঞ্চারের উপর 5% বলে দিছে না, ডিবেঞ্চারের উপর 5%, 30,000-এর উপর 5% আগে হিসাব করে দেখবো কত আছে, 1,500 টাকা আসে। সেই ক্ষেত্রে এখানে 3,000 আছে, সেই 3,000-এই লিখবো। আমি 5% হিসাব করে দেখতেছি কত আসে, 1,500, কিন্তু এখানে খরচ দেওয়া আছে 3,000। তাহলে আমাদের বুঝতে হবে যে এই 1,500 তো আছে, আরও হয়তো কোনো ঋণ টিন নিছিল, সেটা সুদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে হিসাব করে 1,500 জায়গায় যদি 4,000 টাকা আসতো, সেক্ষেত্রে এখানে অন্য কিছু করতে হইতো, সেটা আমরা নেক্সট ক্লাসের অঙ্কে দেখব। এখানে যেহেতু 5% 30,000 টাকার উপরে এই টাকাটা ছোটো আসছে,
তাই আমরা এখানে এই টাকাটাই লিখছি। বড় আসলে অন্য কাজ আছে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো। ইন্টারেস্ট আমরা মনে রাখবো, এই জায়গায় এক্সপেন্সটা আসবে না, এখানে একটা এক্সপেন্সে আসে, সেটা হলো ইন্টারেস্ট এই জায়গায়। এরপরে দেওয়া আছে ব্যালেন্স অফ নেট রেভিনিউ অ্যাকাউন্ট, লাভ লোকসান হিসাবের ব্যালেন্স, এটা এইখানে লিখব। ওপেনিং ব্যালেন্স অফ নেট রেভিনিউ অ্যাকাউন্ট বা লাস্ট ইয়ার ব্যালেন্স বিডি লিখতে পারি বা ওপেনিং ব্যালেন্স লিখতে পারি, বা এনে যেটা লেখা আছে 1 তারিখ দিয়ে সেই কথা লিখলে হবে 3000 টাকা। সব আইটেম আনা শেষ, ডেবিটগুলো ডেবিট পাশে আনছি, ক্রেডিটগুলো ক্রেডিট পাশে আনছি, এবং এটাতে কী কী আসে এটা বলে দিচ্ছি, এটাতে কী কী আসে এটা বলে দিচ্ছি। আর বাকি খরচগুলো এখানে আসে, আয়গুলো এখানে আসে, দায়গুলো এখানে আসে, সম্পদগুলো এখানে আসে। যেহেতু আপনারা 4th ইয়ার ফাইনাল ইয়ার আছেন, সম্পদ, খরচ, আয়, ব্যয় এগুলো মোটামুটি জানেন, না জানলেও সমস্যা নেই, ক্লাস করতে করতে এগুলো এমনি জানা হয়ে যাবে। এখন তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের পাশে যে করে ওটার নাম কি? এটা ক্যাপিটাল, এটা ব্যালেন্স শিট। ও ব্যালেন্স শিট লিখি নাই, হ্যাঁ ব্যালেন্স শিট, আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এখন তাহলে এটা এই জায়গায় একটু মুছে ফেলি, এটা তো আমাদের দরকার নেই, এটা করে ফেলছি। এখন আমাদের ব্যালেন্স বের করতে হবে। এটা যোগ করলাম, যোগ করলে আসতেছে 14,500, এখানে লিখবো 14,500। এই 14,500 থেকে এই সবগুলো বাদ দিলাম, 7,300। এটার নাম হলো নেট রেভিনিউ, নেট রেভিনিউ অথবা ব্যালেন্স ক্যারিড অন নেট রেভিনিউ অ্যাকাউন্ট। এটার কি বর্তমান বছরের লাভ না, তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট লিখতে পারি, বা কারেন্ট ইয়ার রেভিনিউ, রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আনছি, রেভিনিউ অ্যাকাউন্ট থেকে আনছি, নেট রেভিনিউ লিখতে পারি, বা নেট রেভিনিউ লিখলে হবে, বা কারেন্ট ইয়ার রেভিনিউ লিখলে হবে 7,300। এই পাশে যোগ করলাম আসতে 10,300, 10,300, 10,300 থেকে 3,000 বাদ দিলে লাভ থাকতেছে আমাদের 7,300। এই যে 7,300 নাম হলো ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড। ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ডের জন্য ব্যালেন্স আছে, এটা এই টাকাটা মালিকদের পাওনা। তো ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড লিখে দিলাম। এইটা এই দায় পাশে আনতে হবে আমাদের, ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ডটা আমাদের দায় পাশে আনতে হবে। এটার নাম লিখব নেট রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, 7,300 টাকা। এইগুলো কিন্তু বইয়ে সুন্দর করে এগুলো লেখা আছে, জায়গার অভাবে সংক্ষেপে লিখছে, আপনারা সুন্দর করে পরীক্ষা লিখে দেবেন। সংক্ষেপে যদি লেখেন তাহলে নাম্বার কিন্তু কেটে দিবে। এই সবগুলো আমি ব্যালেন্স শিটের এই পাশটা যোগ করলাম, মান পাচ্ছি 1,82,300। এদিকে লিখবো 1,82,300, মিলে আর কি, এইগুলো মিলে যাবে, দুই পাশ মিলে গেলে অঙ্ক আমার হয়েছে, আমরা ইনশাল্লাহ 10 নাম্বার পাবো। এটা কিন্তু বানানো কোনো অঙ্ক না, এই অঙ্কটা হলো 2013 সালে আমাদের এনইউতে আসছে, এবং পরেও এরকম অঙ্ক অনেক আসছে। জি বলেন, কোশ্চেন থাকলে বলেন। ওপেনিং যে 3,000 টাকা ওইটার একটু আইটেমটা একটু বলেন। এখানের ওপেনিং যে 3,000 টাকা ক্রেডিটে, আচ্ছা, এটা নেট রেভিনিউ অ্যাকাউন্ট বা রেভিনিউ এর একটা ব্যালেন্স দেওয়া থাকবে। হ্যাঁ, ইন্টারেস্ট 3,000, ওপেনিং 3,000। হ্যাঁ, এটা হলো প্রশ্নে সবসময় রেভিনিউ, নেট রেভিনিউ অ্যাকাউন্টের গত বছরের লাভ লোকসান হিসাবের গত বছরের অ্যামাউন্টটা এখানে দেওয়া থাকবে সবসময়, ট্রায়াল ব্যালেন্সে সবসময় দেওয়া থাকবে, এই ট্রায়াল ব্যালেন্স থেকে এখানে আনতে হবে। আর ঋণের সুদ আমাদের এখানে আনতে হবে, ঋণের সুদটা সবসময় এখানে আনতে হবে, যে কোনো ডিবেঞ্চার বন্ডের ইন্টারেস্ট এখানে আনতে হবে। আর আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বিষয়গুলো, তাহলে অন্যদেরও উপকার হবে। যে সবচেয়ে বড় সুবিধা হলো ক্লাসগুলো আপনার সেভ থাকে, যে কোনো সময় দেখতে পারবেন। পরীক্ষা দিয়ে এক মাসেও সময় দেয়, সেখানেও আপনি একটা বই কিন্তু শেষ করতে পারতেছেন দেখে দেখে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন। সবাইকে ধন্যবাদ। আর অঙ্কটা মনে হয় কঠিন লাগে না, সহজ লাগারই কথা। নেক্সট ক্লাসে অন্য একটা অঙ্ক করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে বললেন। আল্লাহ হাফিজ।